আমরা জানি যে হাইকোর্টের রায়ে চাকরি হারায় প্রায় 25,753 জন, যেখানে হয়নি যোগ্য অযোগ্য বাছাই এবং তারপরে জল গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আজ যোগ্য তালিকা প্রকাশ হয়, যেখানে 19,000, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 19,000 যোগ্য বলে দাবি এসএসসি। হাইকোর্টের নির্দেশে আমরা জানি চাকরি বাতিল হয় প্রায় 26,000, যেখানে হাইকোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রভাবিত এবং এসএসসির আইনজীবীর সওয়ালে নিয়োগ মামলায় নয়া মোড়। আমরা জানি যে হাইকোর্টের রায়ে প্রায় 26,000 নিয়োগ বাতিল হয় এবং যোগ্য অযোগ্য বাছাই সেক্ষেত্রে হয়নি, চাকরি হারা হন যোগ্যরাও এবং আদালতের নির্দেশে প্রভাবিত হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা। অবশেষে আমরা জানি যে সুপ্রিম কোর্টে জানালো এসএসসি 19,000 যোগ্য অবশেষে সুপ্রিম কোর্টে জানালো এসএসসি। হাইকোর্টের নির্দেশেই বাতিল হয় 25,753 জনের চাকরি এবং সেখানে যোগ্য এবং অযোগ্যের বাছাই হয়নি, ফলে জল গড়ায় সুপ্রিম কোর্টে। প্রতিবাদে নামেন, আন্দোলনে নামেন চাকরি হারারা। আজ 19,000 যোগ্য বলে দাবি এসএসসির। আপনাদেরকে শোনাবো এর আগে 3রা মে কি বলেছিলেন এসএসসির চেয়ারম্যান। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেইন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। আমরা শুনলাম 3রা মে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যে আমরা অবশ্যই পাশে থাকছি এবং আজ 19,000 যোগ্য বলে দাবি এসএসসি। সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা, যেখানে আমরা জানি যে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় 25,753 জনের, যেখানে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই হয়নি। তারপরেই আমরা জানি যে জল গড়ায় সুপ্রিম কোর্টে। অন্যদিকে চাকরি হারারা তারা আন্দোলনে নামেন, তারা প্রতিবাদে নামেন এবং আজ সুপ্রিম কোর্টে 19,000 যোগ্য প্রার্থী দাবি এসএসসির। এসএসসির আইনজীবীর সওয়ালে নিয়োগ মামলায় নয়া মোড়। সুপ্রিম কোর্টে যেখানে যোগ্য তালিকা, সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশ্ন উঠছে 19,000 যোগ্য বলে দাবি যেখানে এসএসসির, সেখানেই যোগ্য অযোগ্যের বিভাজন কিসের ভিত্তিতে প্রশ্ন উঠছে। এসএসসির কাছে কি তথ্য আছে? এসএসসি কে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। নাইসার তথ্যের ভিত্তিতে কি যোগ্য অযোগ্যের বিচার সম্ভব? নাইসার তথ্যের ভিত্তিতেই কি অযোগ্যদের তালিকা হাইকোর্টে, যোগ্যদের তালিকা হাইকোর্টে? সুপ্রিম কোর্টে জানালেন এসএসসির আইনজীবী। এসএসসি কে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেখানে নাইসার তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। নাইসার তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা হাইকোর্টে, যেখানে সুপ্রিম কোর্টে জানালেন এসএসসির আইনজীবী। যোগ্য অযোগ্য বিভাজন কিসের ভিত্তিতে? এসএসসির কাছে কি তথ্য আছে? এসএসসি কে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেখানে নাইসার তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। নাইসার তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে জানালেন এসএসসির আইনজীবী।
আমরা জানি যে আজই সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা প্রকাশ হয়, যেখানে 19,000 যোগ্য বলে দাবি এসএসসির। হাইকোর্টের নির্দেশে আমরা জানি যে চাকরি বাতিল হয় প্রায় 26,000-এর, যেখানে যোগ্য অযোগ্যর বাছাই হয়নি, আন্দোলন হয়, প্রতিবাদ হয়, জল গড়ায় সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রভাবিত হয় এবং তারপরেই এসএসসির আইনজীবীর সওয়ালে নিয়োগ মামলায় নয়া মোড়। 19,000 যোগ্য বলে দাবি এসএসসির। সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আজ। এবং এরপরেই প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেন যোগ্য অযোগ্য বিভাজন কিসের ভিত্তিতে। তিনি প্রশ্ন করেন এসএসসির কাছে কি তথ্য আছে। এসএসসি কে প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ এসএসসি কে প্রশ্নের মুখে পড়তে হয়। প্রশ্নের মুখে পড়তে হয় ঠিক কোন কোন প্রশ্নের, যে এসএসসির কাছে কি তথ্য আছে এবং যোগ্য আর অযোগ্য যে বিভাজন হলো সেই বিভাজন কিসের ভিত্তিতে হলো। এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টে জানালেন এসএসসির আইনজীবী যে নাইসার তথ্যের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য বিভাজন সম্ভব। নাইসার তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টে জানালেন এসএসসির আইনজীবী। অর্থাৎ একদিকে যেমন প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসি কে যে এই যে যোগ্য অযোগ্য বিভাজন হচ্ছে সেটা কিসের ভিত্তিতে হচ্ছে, তখন অন্যদিকে সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী তিনি জানালেন নাইসার তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। নাইসার তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা হাইকোর্টে। একদিকে 19,000 যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্রকাশ হচ্ছে, তখনই অন্যদিকে এই সুপ্রিম শুনানি নিয়ে কি বলছে চাকরিহারারা। মঞ্চ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রনক। রনক, চাকরিহারারা তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন এই রায়কে? দেখো, এই যে জট তারা বরাবর বলে এসেছিল যে কারা যোগ্য কারা অযোগ্য এই পৃথকীকরণ যত দ্রুত সম্ভব করতে হবে এবং অবশেষে এসএসসির যিনি আইনজীবী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে জানালেন আপাতত 19,000 জন যে যোগ্য সেই বিষয়টি তিনি জানাচ্ছেন। সেই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা অনশনরত চাকরিজীবীরা রয়েছেন। এই যে দীর্ঘদিন ধরে আপনাদের আন্দোলন, আপনারা বলছেন যে কারা যোগ্য কারা অযোগ্য এটা পৃথকীকরণ করতে হবে। অবশেষে এসএসসির আইনজীবী 19,000 জন যে যোগ্য সেই বিষয়ে সুপ্রিম কোর্টে বলেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এসএসসি কে তো একদিন না একদিন সত্যিটাকে স্বীকার করতেই হতো। এটা যে কেন ওনারা হাইকোর্টে স্বীকার করলেন না, যখন হাইকোর্ট বারবার তথ্য চেয়েছিল এসএসসির কাছে, সেটা যদি তখন তথ্যটা দিয়ে দিতেন তাহলে আজ এত এই সুপ্রিম কোর্ট অবধি জল গড়াতো না। আর আমাদেরও সেই স্কুলের চক ডাস্টার ছেড়ে আজ আমাদেরকে এই অনশন মঞ্চে এসে 6 দিন এই অনশনে বসে থাকতে হতো না, আন্দোলনে নামতে হতো না রাস্তায়, বা সুপ্রিম কোর্টে আমাদের মামলা লড়তে যেতে হতো না। আইন কানুন সম্বন্ধে আমরা কিছুই জানি না, কিন্তু আজ আমাদের জানতে হচ্ছে, কারণ আমাদের চাকরি আজ বিপন্ন। আমাদের আইনের প্রতি আস্থা আছে এবং আমরা আশা রাখছি, ভরসা রাখছি যে সুপ্রিম কোর্ট এর একটা বিহিত অবশ্যই করবেন। তবে হ্যাঁ, এটাও বলবো যে এসএসসি কে তো মানতে হতোই, এবং এসএসসি শুধু টালবাহানাটা করছিল কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে আড়াল করার জন্য। আপনারা আগেও জানিয়েছিলেন যে এসএসসি কে অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেই বিষয়টাই সুপ্রিম কোর্টের কাছে এসএসসির আইনজীবী বললেন যে 19,000 যোগ্য। এই তাহলে আপনাদেরই যে মত তাতেই কি একদম সেটা দেখুন, সেটা তো অবশ্যই একটা, তো এই আন্দোলন আমাদের যে এত বড় আন্দোলন, 19,000 যোগ্য যে বলেছেন, যদি এই 19,000 যোগ্য এটাই সত্য হয় তাহলে বলবো এই 19,000 সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। শুধু 19,000টা মানুষ নয়, 19,000 পরিবারের সঙ্গে যুক্ত, যারা চাকরি খুঁজেছিল, যাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল 22 এপ্রিলে হাইকোর্টের রায়, 19,000 পরিবার দিশেহারা হয়ে পড়েছিল। তাদের এই যে আন্দোলন, আমরা আজ সংগ্রামী যৌথ মঞ্চের তলায় এরকমই কিছু যোগ্য প্রার্থী চাকরি হারা যারা, তারা একত্রিত হয়েছি এবং আন্দোলন করছি। আমরা অপরপক্ষে দেখেছি যে রাস্তাতেও আমাদেরই মতো সহকর্মী আমাদেরই ভাই বোনেরা রাস্তাতেও আন্দোলনে নেমেছিল। এই তীব্র দাবদাহে আমরা নিজেদের শরীরকে কষ্ট দিয়ে এই যে আন্দোলনে নেমেছি, এই আন্দোলন হয়তো ব্যর্থ যায়নি বলেই আমার মনে হচ্ছে। আজকে এসএসসি আর যাবে কোথায়? এসএসসির দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হাইকোর্টে ধাক্কা খেয়ে এসছে, সুপ্রিম কোর্টে গিয়ে তার মুখ পুড়েছে। ওকে তো একদিন স্বীকার করতে হবে যে দুর্নীতির পাহাড় আর মিথ্যের পাহাড়, বেশি দিন এই মিথ্যের পাহাড়
থাকবে না, একদিন ঠিক খসে পড়বে। সত্যকে প্রতিষ্ঠা করতেই হবে। সুপ্রিম কোর্টে আপনাদের শুনানি এখনো চলছে, তা দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার প্রতি এখনো আস্থা রাখছেন? অবশ্যই। দেখুন, ভারতীয় বিচার ব্যবস্থা কোনোদিনও এটা বলে না যে যে এটাই বলে যে 10টা মানে দোষী যদি ছাড়াও পেয়ে যায়, একটা নির্দোষ যেন শাস্তি না পায়। আমাদের সঙ্গে সেটাই হয়েছে। আজ যে এসএসসি বলেছে 19,000 যোগ্য, আমি ধরে নিলাম 19,000-এর কথা, আর আগে একটা সংখ্যা শোনা গেছিল 5,000। সেই 5,000-ই যদি অযোগ্য হয়, আচ্ছা বলুন তো কি দোষে এই 5,000-এর জন্য 19,000 পরিবার দিশেহারা হয়ে যাবে? আর শুধু 5,000-ই দোষী বলবো না, যারা দুর্নীতি করে চাকরি নিয়েছে, অর্থাৎ এই ওএমআর দুর্নীতি বা বলুন এই র্যাঙ্ক জাম্পিং, এইগুলো করে যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরির সুযোগ নিয়েছেন, তারা তো দোষী অবশ্যই। কিন্তু যারা তাদেরকে এই পথটা দেখিয়েছে, তাদের কি সেই সব নেতা একেবারে রৌনক, বোঝা যাচ্ছে এই 19,000 পরিবারের কোথাও না কোথাও আজ একটু স্বস্তি। যেমন সোনারা বললেন যে 19,000 তো শুধুমাত্র একটা সংখ্যা নয়, 19,000 চাকরি প্রার্থীদের সঙ্গে জড়িত রয়েছেন তাদের পরিবার। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সুপ্রিম শুনানি ঘিরে তুঙ্গে বাকযুদ্ধ। একদিকে বিজেপি, অন্যদিকে সিপিআইএম এর তরফ থেকে ঠিক এই রায় আসার পর কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। এতদিন পরে তালিকাটা দিচ্ছেন, এতদিন ধরে প্রতারণা করলো কেন? হাইকোর্টকে কি তারা যোগ্য বলে মনে করছিল না উত্তর দেওয়ার জন্য? হাইকোর্টে তারা এটা সাবমিট করেনি কেন? আর কিসের ভিত্তিতে যোগ্য বলছে সেটাও তো কোর্টের কাছে ক্লিয়ার করতে হবে। আমরা যোগ্য যারা চাকরি প্রার্থী ছিলেন, যাদের নিয়োগ হয়েছিল কোর্টের নির্দেশে, এই সমস্ত কেসে আমরা তাদের পক্ষে, আমরা তাদের সঙ্গে আছি। কিন্তু একটা তো সামান্যতম স্বচ্ছতা থাকবে, সেটাও তো নেই, না রাজ্য সরকারের কাছে না পর্ষদের কাছে, কারোর কাছেই নেই। প্রায় কান ধরে উদ্বোস করাবার মতন উদ্বোস করাচ্ছে যে কি করে ওএমআর শিট একটা জালি কোম্পানিকে দেওয়া হবে, কি করে প্যানেল এক্সপায়ারের পরে চাকরি হবে। এবং সুপ্রিম কোর্টের অবজারভেশনে স্পষ্ট হয়ে গেল, সারা ভারতবর্ষে নিয়োগ প্রক্রিয়া এরকম অসভ্যতা এবং অপদার্থতা কেউ কখনো দেখেনি। এতে আমাদের রাজ্যের মুখ পুড়ছে। যারা বেআইনি তাদের বাতিল করতেই হবে, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যেন কোনোভাবে বাতিল না হয়, খারিজ না হয়, এটাকেও নিশ্চিত করতে হবে। রাজ্য সরকারের অপরাধের জন্য যোগ্যরা কেউ যেন বঞ্চিত না হয়। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আজ সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দেওয়া হয়ে দিয়েছে এসএসসি, অন্যদিকে বিরোধীরা বলছেন তাহলে কি হাইকোর্টকে যোগ্য বলে মনে করেনি এসএসসি? প্রশ্ন তুলছেন, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, কি বলবেন? দেখুন, বিরোধীরা যে প্রশ্ন করছেন সে প্রশ্ন তারা এর আগেও করেছেন, এবং আসল যখন জিজ্ঞাসাবাদ বলুন বা শুনানি বলুন, প্রত্যেকের পক্ষ রাখছেন, আগে হাইকোর্টে, তারপর এখন সুপ্রিম কোর্টে। এখন তার বাইরে এই বিজেপির একজন, সিপিএম এর একজন একসঙ্গে এক গলায় এক সুরে এক কথা প্রশ্ন করার তো দরকার নেই বা প্রয়োজনীয় নেই। সব থেকে বড় কথা, এসএসসি বলেছেন যে কিছু বেআইনি নিয়োগ হয়েছে, অবৈধ নিয়োগ আছে এবং সেটা আলাদা করা সম্ভব। সুপ্রিম কোর্ট সেটা শুনছেন। হাইকোর্ট সেই বৈধ অবৈধ সব একসঙ্গে করে মাথা কেটে বাদ দিয়ে দিয়েছেন, যেটা আজকের সওয়াল জবাবে বা আজকে শুনানিতে উঠে এসছে। মাথায় ব্যথা হয়েছে, হাইকোর্ট বলেছে গলা কেটে দাও, না থাকবে মাথা, না থাকবে ব্যথা। এই প্রক্রিয়ায় হাইকোর্ট করেছে। সেটা সমর্থনযোগ্য কি সমর্থনযোগ্য নয় সে তারা বলতে পারে। সুপ্রিম কোর্ট বিচার করছে সেটার। আর চাকরি অনেকের চলে গেলে বাঙালি যুবক যুবতীদের, তার জন্য যদি বিজেপি আর সিপিএম হাত তুলে নাচা শুরু করে, নাচতে পারে। আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু।